নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে রবিবার রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি-নাল্লু। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি-নাল্লু। তিনি আয়োজিত অনুষ্ঠানে যক্ষ্মামুক্ত ভারতবর্ষ গড়ার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী দিন যাতে যক্ষ্মামুক্ত দেশ ও রাজ্য করা যায় তার জন্য শপথ গ্রহণ করান। রাজ্যপাল বলেন, এই রোগ বিভিন্ন কারণে হয়ে থাকে মানুষের, তবে বিশেষ করে ইন্ডাস্ট্রি এলাকাগুলিতে এই রোগের আক্রান্তের পরিসংখ্যান বেশি, কিন্তু ত্রিপুরায় দূষণের মাত্রা অনেক কম হওয়ায় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই রোগ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করলে এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব, কিন্তু সঠিকভাবে ওষুধ গ্রহণ না করলে পুনরায় এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বলে জানান রাজ্যপাল। তিনি আরো বলেন, আগামী দিনে পুরোপুরিভাবে যক্ষ্মা মুক্ত করার লক্ষ্য নিতে হবে বলে জানান। আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক। बहन कोई भी हो या बाजू घर वाले हो या आंगनवाड़ी टीचर्स हो, उन लोगों को भी बोलते हैं कि आपके पेशेंट है, आपके पेशेंट सुबह शाम ये टैबलेट लिया नहीं लिया देखने का काम उनका है। वो जो उसका हेल्प करते हैं उन लोगों को भी गवर्नमेंट पैसे देते हैं, क्योंकि अगर वो ठीक से मेडिसिन नहीं लिया तो फिर वो वैसे ही कंटिन्यू होता है। तो गवर्नमेंट जब इतने करते हैं तो उसको आचरण से नीचे तक लेके जाना ये अपना काम है। एक बार ऐसे अगर एक साल में परफेक्टली अगर कर सकते हैं तो इसको तुरंत एराडिकेट कर सकते हैं। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी ने कुछ ऐसे चीजों को इंटरेस्ट लेके बार बार बात करते समय, मैं जब वोट लेने के बाद उनके पास गया था, वो यही बोले टीबी के बारे में, इसके बारे में आप इंटरेस्ट लेना है, एराडिकेट करना है। রবিবার আমবাসা টাউন হলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। ধলাই জেলা ও খোয়াই জেলার বিজেপি দলের নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃত সিং দেববর্মা সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের কর্মী সমর্থকরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছে বিজেপি দলের কর্মী সমর্থকরা। এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক করা হচ্ছে। তিনি আরো জানান, এদিনের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিজেপি প্রার্থী কৃত সিং দেববর্মা কোন দিন মনোনীত পত্র জমা দেবেন মনোনয়নপত্র। আমাদের লোকসভা নির্বাচন 2024, এই লোকসভা নির্বাচনে আমাদের ইতিমধ্যে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। পশ্চিম আসনে 19 এপ্রিল এবং পূর্ব আসনে 26 এপ্রিল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে এবং আমাদের সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এর মধ্যে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছি। এবং শুধু আজকে নয়, বিগত 6 মাস ধরেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন বুথ স্তর থেকে, পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে জেলা লেভেল প্রত্যেক কার্যকর্তা একটাই সংকল্প যে মোদিজিকে আবারও তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। ডম্বুর জলাশয়ে নিখোঁজ 4 জেলে, উদ্ধার 3 জনের মৃতদেহ। ঘটনা গন্ডাছড়া মহকুমা দাওছড়া সদানন্দ পাড়ায় ডম্বুর জলাশয়ে। বাকি 1 জনের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা যায় প্রশাসনের কাছ থেকে। শনিবার গন্ডাছড়া মহকুমা দাওছড়ার সদানন্দ পাড়ায় ডম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান 4 জেলে। উদ্ধার 3 জনের মৃতদেহ। বাকি 1 জনের মৃতদেহ উদ্ধারের কাজ চলছে বলে জানা যায় প্রশাসনের কাছ থেকে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে 4 জন জেলে ডম্বুর জলাশয়ে মাছ ধরতে যায়। রাতের বেলা 10টা নাগাদ বিধ্বংসী ঝড় আসে। তখন নিজেদের রক্ষা করতে তারা আশ্রয় নেন সেখানে জেলেদের জন্য তৈরি করা কারচাল ঘরে।
কিন্তু বিধ্বংসী ঝড়ে সেই ঘর ভেঙে জলাশয়ে পড়ে যায়। তারপর থেকে নিখোঁজ 4 জন জেলে। রবিবার সকাল থেকে উদ্ধারের কাজে হাত লাগায় প্রশাসন এবং স্থানীয়রা। যুদ্ধকালীন তৎপরতার মধ্য দিয়ে উদ্ধার হয় হরিদাস, বয়স 45, প্রদীপ দাস, বয়স 46, জ্যোতিষ মল্লিক, 50 বয়স নামে 3 জন জেলের দেহ। বাকি সঞ্জিত নন্দী, বয়স 50, তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। তাদের সকলের বাড়ি এমআর দাসপাড়ায়। বিকাল 3টার দিকে তারা বাড়ির থেকে খাওয়ান টাওয়ান লইয়া জাল বাইতে আইসে, মাছ ধরতে আইসে, জাল লইয়া আইসে 4 জন মানুষ নৌকা সহ লইয়া, জাল সহ লইয়া আইসে। তো এই রাত্রেবেলা অনুমানিক 10টা-11টার দিকে দিন খারাপ, বৃষ্টি তুফান আইসে, তারা জাল বাসাইরা দিয়ে তারা এখানে আটচল্লিশে কাঁচার ঘর বানাতে। তো এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া যাইতেছে নৌকাটা এখানে বাসতেছে, জালটাও আছে, মানুষটি নিখোঁজ। যতটুকু সম্ভব মানুষটি ঘরের ভিতরে আসিল, ঘরটা যখন তুফানে উল্টাইছে ঘরটার ভিতরে মানুষটি আটকা পড়ছে, এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। প্রশাসন আইসিনি না, এখন পর্যন্ত বেলা তো এখন কড়া বাজে, সকালেই খবর করা হয়েছে, প্রায় 10টা বাজতেছে, 4 মিনিট বাকি আছে। এখন পর্যন্ত প্রশাসনের কোনো এখানে অ্যাপ হচ্ছে না। নিহত ও নিখোঁজ সকলের পরিবার ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ 3টি পাঠানো হয় হাসপাতালে মর্গে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। তবে প্রশাসনিক অসাবধানতার কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে অনেকে মনে করছে। কারণ প্রশাসনের পক্ষ থেকে যদি সেখানে মজবুত ঘর স্থাপন করা হতো এবং ঝড় বৃষ্টির সময় সেখানে মাছ শিকার করা বন্ধ রাখা হতো, তাহলে হয়তো আজ এই ঘটনার সাক্ষী হতো না স্থানীয়রা। গোটা ঘটনাটি অসাবধানতার কারণে হয়েছে বলে মনে করছে সকলে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। শান্তন টিভি। স্কুটি পার্কিং ঘিরে ট্যাবলেট মাফিয়ার হাতে আক্রান্ত ব্যবসায়ী বলে অভিযোগ। ঘটনা রবিবার সকালে মহারাজগঞ্জ বাজারে। অভিযুক্তের নাম মিন্টু। পুলিশের কাছে অভিযোগ দায়ের করল কমল সরকার নামে আক্রান্ত ব্যবসায়ী। ট্যাবলেট মাফিয়ার হাতে আক্রান্ত মহারাজগঞ্জ বাজারের এক ফল ব্যবসায়ী বলে অভিযোগ। অভিযুক্ত ব্যবসায়ীর নাম মিন্টু। তার বাড়ি রাজধানীর জগহরিমুড়া এলাকায়। রবিবার সকালে মহারাজগঞ্জ বাজারে ঘটনার সূত্রপাত হয়েছে দ্বিচক্র যান পার্কিং নিয়ে। এদিন সকালবেলা কমল সরকার নামে এক ব্যবসায়ী মিন্টু হার্ডওয়্যার স্টোর্স নামে দোকানের সামনে স্কুটি দাঁড় করিয়ে রাখেন। তিনি কাজ করে স্কুটি নিতে এসে মিন্টুর মুখোমুখি হয়। মিন্টু জিজ্ঞাসা করেন তার দোকানের সামনে কেন স্কুটি রেখেছেন। তখন কমল সরকার জানান সকালবেলা উনার দোকান বন্ধ থাকায় স্কুটিটি রেখে তার কাজ করতে যায়। তখনই মিন্টু কমল সরকারের উপর হাত তোলে। শেষ পর্যন্ত দোকান থেকে রড নিয়ে এসে মারধর করার চেষ্টা করে। তখন অন্যান্য ব্যবসায়ীরা ছুটে গিয়ে মিন্টুকে দূরে সরায়। পরবর্তী সময় আহত কমল সরকার মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ মিন্টু বাজারে নেশার ট্যাবলেট বিক্রির সাথে জড়িত। এখন পর্যন্ত বহু ব্যক্তির সাথে এভাবে দুর্ব্যবহার করেছে। পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় দিনের পর দিন এই ঘটনা বাজারে বেড়ে চলেছে। সবাই ট্যাবলেট মিন্টুগুলো সবাই চিনে। আর বাজার দোকান হয়েছে আমরা এমজি বাজার, আর বাড়ি হয়েছে প্রতাপগড় ছিল কি, এখন যোগীরা মধ্যে। কি চান আপনি? এখন আমি চাই যে জাস্ট একটা বিচার চাই, তাই না যে আমার লোক করছে, এমন অনেক মানুষের লোক করছে, আমার আগে অনেক মানুষের আগে লোক করছে, থানার মধ্যে কমপ্লেন করছে। বাট আমি চাই তাই তাই এই জিনিসটা বদ্ধ করতো, যে মানুষের খারাপ ব্যবহারটা বদ্ধ করতো। আমার লোক যেমন করছে আরেকটা মানুষ যাতে না হয়। কোন কোন জায়গায় মারছে? আমার গলার চিন্তা ধরছে, টেক্কা দিছে, তারপর দোকান থেকে নোট লইছে আমার মারবো করে। তারপর আমি তাই বড় দিককে তাই উপরে আমি হাত তুলছি না। আমি চাইলে পারতাম, কিন্তু আমি খাইছি না, কারণ তাই আমি অনেক বড় সম্মান করে দিকে আমি কোনো কিছু করছি না। তাই না আমি জাস্ট তাই এই ক্লিয়ার করে মানুষ। উনি কি এখনো ট্যাবলেটের ব্যবসা চালাই যাচ্ছে? আমি শিওর জানা নাই আমার ট্যাবলেটের ব্যবসা করে কিনা, কিন্তু সবাই জানেন ট্যাবলেট মিন্টু বলে সবাই চিনি। ট্যাবলেট মিন্টু নাম হয়। এখন দেখার বিষয় অভিযুক্তের বিরুদ্ধে মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি। ঘূর্ণিঝড়ে তাণ্ডবে নষ্ট ফসল জমি থেকে তুলে ঘাম ঝরাচ্ছে কৃষকরা। সরকারি সহযোগিতার দাবি করল ক্ষতিগ্রস্ত কৃষকরা। শনিবার রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি কৃষকদের। জানা যায় এদিন রাতে ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয় বিভিন্ন কৃষকের জমি। তবে তেলিয়ামুড়া মহকুমার 22 এলাকা রাজ্যের একটি কৃষি প্রধান এলাকা। উক্ত এলাকায় ফলানো বিভিন্ন শাকসবজি গোটা রাজ্যের বিভিন্ন বাজারে পাঠানো হয়। 22 এলাকার অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ করেই তারা জীবন জীবিকা নির্বাহ করেন। এলাকার এক কৃষক জানান অধিকাংশ কৃষি ক্ষেতগুলো কাল বৈশাখীর ঝড়ে দুমড়ে মুচড়ে গেছে।
বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো এবং বেগুনের। এক কথায় ঘূর্ণিঝড় তাদের কাল ডেকে এনেছে। ইতিমধ্যে সবজিগুলিতে পচন ধরে গেছে, ফলে তাদের কৃষিক্ষেতের ওপর ব্যয় করা হাজার হাজার টাকা এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতির মুখে পড়ে যায়। বর্তমানে এলাকার কৃষকরা চাইছে এই ঘূর্ণিঝড়ে তাদের এই ব্যাপক ক্ষতির মুখ থেকে উদ্ধার করতে যেন রাজ্য কৃষি দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যেহেতু অনেক মানুষের ক্ষতি হয়েছে গ্রস্তরা, টমেটো গাছ, পাতলা টমেটো জোড়া পড়তেছে, পচা লাগছে, মানুষের বেগুন গাছ এবং লাউ গাছ, লাউয়ের চার সব ভেঙে হলাই দিচ্ছে। আবার একাংশের দাবি ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে এবছর তেলিয়ামুড়া মহকুমা সহ রাজ্যের বিভিন্ন বাজারে সবজির সংকটে দেখা দিতে পারে। কারণ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে এবছর বাজারে পর্যাপ্ত সবজির যোগান দিতে পারবে না কৃষকরা। শান্তন টিভি। জিবি হাসপাতালে এসে ট্রলিতে ছেলের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল মা। বাড়ির পাশে মাঠে খেলার জন্য গিয়েছিল তরুণ এলআইসি এজেন্ট জয়দীপ দাস। সব শেষে বাড়ি ফেরার সময় মরা চৌমুহনী এলাকায় আসতেই পণ্যবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানা যায় তার পথচারীদের কাছ থেকে। তারা জানায়, এদিন জয়দীপ রাজধানী মরা চৌমুহনী এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিল। তখন তাকে একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। সাথে সাথে তাকে আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে পথচারীরা, কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে তার মা ও বোন, কিন্তু ছেলে শয্যাশায়ী দেহ দেখে চিৎকার করে বাকরুদ্ধ হয়ে যায় তার মা। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে। এখন দেখার বিষয় স্মার্ট সিটির সিসি ক্যামেরা দেখে পুলিশ ঘাতক গাড়ি চালককে আটক করতে সক্ষম হয় কিনা। কিন্তু শহরে প্রতিদিন এভাবে বেড়ে চলেছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে তরতাজা যুবক, কিন্তু হিলদোল নেই প্রশাসনের। শহরের মধ্যে টিএআর দিয়ে ট্রাফিক পরিষেবা আরো বেশি নগ্ন করেছে প্রশাসন। পুরোপুরি ভাবে দায় এড়িয়ে চলায় ট্রাফিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছে পথচারীরা। ঘটনাটা আমিও করতে পারি না। ঘটনা হইল আমি আইতেছি, তারা ভিড় জমা দিচ্ছে। তো এই যারা ফায়ার সার্ভিস ফোন করতেছে, আমি ফায়ার সার্ভিসে কোন সময় পাম না, আমার গাড়ি দৌড়ান, আমি আগে লয়ে যাই। অ্যাক্সিডেন্টটা হয়েছে কিভাবে? ওই জানি না, ওই দাদা দিতে পারে। আচ্ছা, আপনি কি দেখছেন? আমি আগর আমার জমিটাই যাচ্ছি, আইডি লোকের দিয়ে, এরপর আমি দাঁড়াইছি। তারপর কি আপনার গাড়ি দিয়ে নিয়ে আইছে? হ্যাঁ, আমার গাড়িতে নিয়ে। এখন কি ছেলেটা জীবিত আছে না? আমি কইতে পারি না, ডাক্তার ডাক্তারবাবুরা কি কইছে? আমি অন্য কথা বলছি না, ওই ভাইয়ের কথা বলছি। ছেলেটার নাম পরিচয় পাওয়া গেছে নি? না না। অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সম্মেলন। উপস্থিত ছিলেন রাজধানী জগন্নাথজিও মন্দিরের ভক্তি কমল মহারাজ সহ অন্যান্যরা। অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক এস মজুমদার জানান, 2008 সাল থেকে পথ চলা শুরু করে অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশন। এই দিন অ্যাসোসিয়েশনের 8ম স্মরণিকা প্রকাশ করা হয়েছে। এই স্মরণিকায় জ্যোতিষ সম্পর্কে লেখা রয়েছে। তিনি আরও জানান, সম্মেলন থেকে অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের বার্তা দেওয়া হয় তারা যেন সাধারণ মানুষের সাথে প্রতারণা না করে। এটা হলো সমস্ত অল ত্রিপুরার অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশন, মানে জ্যোতিষী সম্মেলন। এটা অনেক সংস্থা আছে, কিন্তু আমাদের এটা সবচেয়ে পুরানা, এবং এটা 2008 থেকে কোটি কোটি পায়ে আমরা এইভাবে সমস্ত জ্যোতিষকে নিয়ে, এখানে ধর্মনগরের আছে, তেলিয়ামুড়ের আছে, খোয়াইর আছে, সমস্ত ডিস্ট্রিক্টের সবাই মিলে আমরা জ্যোতিষীদেরকে নিয়ে একটা সম্মেলন করি। আমরা অল ত্রিপুরা অ্যাসোসিয়েশন কোনোরকম ধোঁকাবাজি বা এগুলির বিরুদ্ধে করি, যারা মানুষকে ঠকায়, এই জন্য না হয়, এই জন্য তাদেরকে সতর্ক করি। এই সম্মেলনের মাধ্যমে সমস্ত জ্যোতিষকে আমন্ত্রণ করে যেন মানব সেবায় আমরা লাগতে পারি, ভালো কাজ করতে পারি, সেটার জন্য আমরা প্রেরণা দিই। এবং এখানে আমাদের আজকে যে সবিনার প্রত্যেক বছর করি না, 3 বছর পরে করি। আজকে 8তম সবিনার উদ্বোধন হয়েছে। শনিবার রাতে আচমকা ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে সোনামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় জমি ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি সহ মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়। ঠিক একইভাবে মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের মুমতাজ মিয়ার ঘরের ছাউনি উড়ে যায়। খবর পেয়ে পরিবারের সকলে পঞ্চায়েত প্রতিনিধির সহ তহসিলদাররা ঘটনাস্থল পরিদর্শন করে এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সহযোগিতা পায় তার জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরকে
কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানান। এদিনের ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর নেই, তবে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। আমার ব্যাপারটা হলো গরিব মানুষ তো, এই ঘরটার মধ্যে আমরা ছেলের বউ নাতি আমরা থাকি। সরকার একটা ঘর দিচ্ছে, এই হিসেবে ঘরটা করতাম পারতেছি না, অনটন একটু টাকা পয়সাটা আনতে ঘরটা শেষ করতাম পারতেছি না। তো সরকার ঘরটা দিচ্ছে, এর মধ্যে এই ঘরটার মধ্যে আমরা সবাই যাই। হঠাৎ করে মানে কালকে রাত্রে এই ঘটনা, বাচ্চি যে বহুত কষ্টে ধান চাল সব কিছু তো শেষ। কিনা তিনটা লইয়া বউ লইয়া কোনো মতে বাইরেছে, বাইরিয়া দেয়া জানলা দিয়ে ওই বিল্ডিং ঘরটা। কত বছর নাতিনটার কত বছর? নাতিনের বছর 2 বছর। 2 বছর। আমি চাইতেছি বাঁচতাম আর কিটা, গরিব মানুষ। সরকারের কাছে আবেদন একটু যে এইভাবে আমি বাঁচতাম পারি, বাঁচানোর একটা ব্যবস্থা। শীতকাল শেষ হতেই আগমন ঘটে বসন্তের, আর এই বসন্তকে উপভোগ করতে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসবে। রবিবার দুপুরে খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক স্থিত শিবকালী মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ আধিকারিক দুলাল দেববর্মা, খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এছাড়া এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের কঞ্চি কাচারা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমরা সুভাষ পার্কের এই কালীবাড়িতে আমরা বসন্ত উৎসব পালন করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এই উদ্দেশ্যই হচ্ছে গিয়ে বসন্তের যে আগমন এবং শীতের বিদায়, এই বসন্তের আগমনকে লক্ষ্য রেখেই আমরা এই বসন্ত উৎসব করতে যাচ্ছি। এখানে আমরা শুধুমাত্র খোয়াইয়েই নয়, বর্তমান রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগ প্রত্যেক মহকুমায় আমরা এই অনুষ্ঠানটি চলছে। কিন্তু বসন্ত উৎসবের যে তাৎপর্য, এটার মূল উৎস হচ্ছে গিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানটি শুরু করেছিল, এবং সেই থেকে আমাদের সংস্কৃতির যে পরিমণ্ডলকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য এই বসন্ত উৎসবের মাধ্যমে শিল্পীরা যাতে আরও উৎসুকভাবে এখানে অংশগ্রহণ করতে পারে এবং বসন্ত উৎসবের তাৎপর্য বুঝতে পারে, সেই উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান। ঝড়ের দাপটে লন্ডভন্ড বাড়ি ঘর, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, ছাগল খামার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকারি সহযোগিতা দাবি করেন। শনিবার রাতে ঝড়ে দমকা হাওয়ার এক মুহূর্তের মধ্যে লন্ডভন্ড কল্যাণপুরের বিভিন্ন গ্রাম। ঝড়ের দাপটে বহু বাড়িঘর, গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। কোথাও কোথাও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে শনিবার রাত 8:30 নাগাদ আচমকা ঝড় শুরু হয়। ঝড়ে বিভিন্ন গ্রামবাসীদের বাড়িঘরের টিনের ছাউনি, সীমানার বেড়া ভেঙে পড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ঘিলাতলি, কমলনগর, উত্তর কমলনগর, উত্তর ঘিলাতলি, পূর্ব কল্যাণপুর, কুঞ্জবন এলাকায়। পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের গোপালনগর গ্রামে ঝড়ে দাপটে জনৈক কৃষক পরিবার সর্বশান্ত হয়েছে। গ্রামের বাসিন্দা প্রভূত রুদ্রপালের খামার বাড়িতে বিশালাকার ছাগল ফার্মের 4টি ঘর নষ্ট হয়। পরে ফার্মের সমস্ত ছাগল উধাও হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানান গৃহকর্তা। ইতিমধ্যে প্রশাসনের কাছে সহযোগিতার দাবি করে ক্ষতিগ্রস্তরা এবং বিদ্যুৎহীন হয়ে আছে বহু গ্রাম। আমার নাম প্রভূত রুদ্রপাল। আমি বাবার নাম লেট মনোরঞ্জন রুদ্রপাল, গোপালনগর। আমি আজকে দীর্ঘ 6-7 বছর যাবত একটা ছাগলের ফার্ম তৈরি করে মানে জীবিকা নির্বাহ করে আইতেছি। গতকালকে ঝড়ে আমার এটা সব ছাগল সব লেগেছে গা, বিদ্যুৎ যে পাইতেছি না। রাত্রেবেলা 2টা পাইছি করে ছাগল সেখানে ছাড়ছি, কোথাও করে পাইতেছি না। এই অবস্থা আমার সব মানলে আমি আমার ক্ষতিপূরণ দাবি করতেছি, নাহলে আমি সব স্বরূপ হয়ে গেছি গা, আমি সব নিঃস্ব হয়ে গেছি গা। বছর থেকে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। বছর 2টা আছে, ছাগল ফাগল রাত্রে খুঁজতে পাইতেছি না কই। প্রশাসনের দ্বারা প্রশাসন দ্বারা আমি সাহায্য, আমি তো প্রশাসন সাহায্য না করে আমি আর বাঁচতাম না। সরকার কাছে সাহায্য করতে, সাহায্য না বলেই মারতাম, আর বাঁচনের কোনো রাস্তা নেই আমার। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।